सचिन का फोन लगा सचिन अरे सचिन के फोन लगाओ একটা গাড়িতে আজ আমার ড্রাইভারকে কি করছো দাঁড়িয়ে জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। যে ভিডিওগুলো দেখালাম এটা খুব ছোট একটা অংশ দেখালাম, একদম ইনবক্স ভরে গিয়েছে। হোয়াটসঅ্যাপে এত ভিডিও এসেছে। আমার বাড়ির খুব কাছাকাছি গিরিশ পার্কের একদম চার মাথার মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনও নামেননি ব্রিগেডের মাঠে। তিনি আসাম থেকে রওনা হয়ে কলকাতা এয়ারপোর্টে সবে পৌঁছেছেন এবং এখানে এই ঝামেলা, মানে আপনারা শুনলেন তো, ভয়েসটা শোনালাম, কোনো রকমের কোনো মিক্সিং নেই, কিছু নেই। বলছে মাথাটা ফাটাবো ধর, মানে এত বড় বড় থান ইট নিয়ে মারছে। কাদের উদ্দেশ্যে মারছে? বিজেপির পতাকা নিয়ে যারা ব্রিগেডের দিকে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শোনার জন্য। এবং এই যে ভিডিওটা আমরা তৈরি করছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে চলে এসেছেন। তিনি তার প্রশাসনিক সভা শেষ করে তিনি যখন মূল মঞ্চের দিকে, বিজেপির মঞ্চের দিকে যাচ্ছেন, তখন আমরা বসে এই ভিডিওটা তৈরি করছি। প্রশাসনিক যেটা সভা সেটা প্রায় কয়েকশো মিটার দূরে, সেটা একদম সেপারেট, সেটা আলাদা, তার সঙ্গে রাজনৈতিক সভার কোনো সম্পর্ক নেই। সেখানে রাজ্যপাল ছিলেন আর.এন. রবি, রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের থেকে কেন্দ্রীয় দুজন যে প্রতিমন্ত্রী রয়েছেন তারা ছিলেন, শ্রমিক ভট্টাচার্য ছিলেন, তো এরা ছিলেন। সেই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা প্রশাসনিক সভার কথা বলছি, সেখানে তিনি বললেন যে 18,000 কোটি টাকারও বেশি, আর একবার শুনুন, 18,000 কোটি টাকারও বেশি তিনি শিলান্যাস করলেন বেশ কিছু জায়গায়, সড়ক পথে, বন্দরে, মানে এ রাজ্যের মানুষের জীবনের আরো বেশি মানোন্নয়নের জন্য তিনি যখন এই শিলান্যাসগুলো করছেন, তিনি যখন উদ্বোধন করছেন, তখন তার সভায় যারা আসছিলেন বাসে করে, মূলত কলকাতা এবং সংলগ্ন এলাকা থেকে, কলকাতার মানুষ তারা তো আর সকাল থেকে যাবেন না, কাল রাত থেকে যাবেন না। ধরুন বরানগর, সোদপুর বা উত্তর 24 পরগনা, দমদম, এই সমস্ত জায়গা থেকে যারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হবেন তারা জানেন যে 1:30 থেকে 2টোর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন, তারপরে 2টো সভা রয়েছে, তারা ঠিক সময়ে গিয়ে পৌঁছে যাবেন। তো তারা বাড়ি থেকে দেরিতে বেরিয়েছিলেন। তারা যখন এই সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে, মানে শ্যামবাজার থেকে যে রাস্তাটা ধর্মতলা পর্যন্ত গিয়েছে, যেটা অনেকটা নতুন রাস্তা, মানে কলকাতা, পুরনো কলকাতার মধ্যে এই রাস্তাটা সেই অর্থে নতুন। তো এই যে সেন্ট্রাল এভিনিউ চওড়া রাস্তা, এটা একদিক দিয়ে যাওয়া যায়, একদিক দিয়ে আসা যায়। গিরিশ পার্ক মেট্রো স্টেশন
ভালো করে বোঝার চেষ্টা করুন। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের উল্টো দিকে হচ্ছে অজিত পাঁজার বাড়ি, এবং অজিত পাঁজার পরিবারেরই, অজিত পাঁজা এখন প্রয়াত হয়েছেন, তার পরিবারের একজন সদস্য, তার নাম শশী পাঁজা, তিনি এখন রাজ্যের মন্ত্রী। তিনি যদিও অবাঙালি, কিন্তু এখন থাকতে থাকতে বাংলাটা শিখে গেছেন। এবার তার বাড়ির সামনেই ঝামেলাটা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে বাসে করে যাচ্ছিলেন, সেখানে এই শশী পাঁজার বাড়ির কাছাকাছি গলির ভেতর থেকে আধলা ইট থান ইট চলে আসে এবং বাসের সামনে উইন্ডস্ক্রিন ভেঙে যায়, বেশ কয়েকজন আহত হন। যে ছবিগুলো দেখালাম আপনাদেরকে, দেখুন উত্তর কলকাতা জেলার বিজেপির সভাপতি তমঘ্ন ঘোষ, তাকে দেখলাম চ্যাংদোলা করে নিয়ে যেতে হচ্ছে, অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এরকম ছবি আরো বেশ কয়েকজনের আছে। এবং এরপরে তো আর কেউ চুপচাপ বসে থাকবে না। বিজেপির কর্মী সমর্থক নেতা যারা যাচ্ছিলেন, তারা আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাদেরই সমর্থকরা তারা আবার পাল্টা মারধর করতে শুরু করেছেন বলে তৃণমূল অভিযোগ করেছে। শশী পাঁজা নিজে অভিযোগ করেছেন যে তার বাড়িতে ইট ছোঁড়া হয়েছে, তার বাড়ির দরজা ক্ষতিগ্রস্ত, কাজ ক্ষতিগ্রস্ত, এবং কয়েকজন পুলিশ কর্মী এবং আধিকারিকও কিন্তু জখম হয়েছেন। দেখুন, আমরা বারবার বলছিলাম যে কথা, যে যদি এই ব্রিগেডের সমাবেশ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হতো, তাহলে কি এইসব ঘটনা ঘটতে পারতো না। তার কারণ তখন পুলিশ প্রশাসন এতটাই অ্যালার্ট থাকতো, এতটাই তারা সতর্ক থাকতো, এতটা নিয়মানুবর্তিতার মধ্যে তারা থাকতো, তার ফলে কেউ সাহস করতো না। মারামারিটা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, দুপক্ষের মারামারি হয়েছে। এখন এক পক্ষ বলবে আমাকে আগে মেরেছে, অন্য পক্ষ বলবে আমাকে আগে মেরেছে, এই কারণে আমি মেরেছি। কিন্তু মারামারিটা হবে কেন? রাজ্যে কি আইনের শাসন আছে না নেই? এইটা হচ্ছে বড় প্রশ্ন। রাজ্যে কি নৈরাজ্য, একদম অন্ধকার, মানে এক ফোঁটা কোনো আর আলোর কোনো দিশা নেই? এই পরিস্থিতিতে ভোটটা হবে কি করে? এই যে প্রধানমন্ত্রী তিনি ভাষণ দেবেন, তাকে নিশ্চয়ই এ ব্যাপারে ব্রিফ করা হবে। যদি ব্রিফ করা হয়, তিনি কি গিয়ে দিল্লিতে কোনো কড়া সিদ্ধান্ত নেবেন? এইটা হচ্ছে আমাদের কাছে এখন সরাসরি প্রশ্ন বিজেপির কেন্দ্রীয় নেতা নেত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এই যে বলা হয় মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, তাহলে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তখনই আমরা স্বীকার করব, তখনই আমরা মানব যখন এটা ব্যবস্থাটা নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাকে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের মানুষ আবার প্রধানমন্ত্রীত্বে বসিয়েছে। এখনো আমরা অনেকেই বিশ্বাস করি মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আপনি পাকিস্তানকে মেরে ঠান্ডা করে দিয়েছেন, আপনি ইরানের যে যুদ্ধ চলছে, ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে হামলা চালিয়েছে, ইরান আবার পাল্টা হামলা চালাচ্ছে প্রতিবেশীদের কাছে। আপনি যেভাবে জিওপলিটিক্যাল ব্যবস্থাটাকে অত্যন্ত সতর্কভাবে, অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে আপনি সামলেছেন, যেভাবে হরমুজ প্রণালী দিয়ে আমাদের জাহাজ আসতে পারছে, আপনি ইরানের সঙ্গে সম্পর্ক রাখার পাশাপাশি ইসরায়েল এবং আমেরিকার সঙ্গেও কিন্তু ভালো সম্পর্ক রেখেছেন। এটাই দরকার একজন দেশের প্রধানের কাছে, আমরা এটাই আশা করি। এর পাশাপাশি আমরা এটাও আশা করি যে আমরা গোটা ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে, যতগুলো মানুষ আমরা এই ভারতের নাগরিক, ভারতের অধিবাসী, তারা যেন বাড়ি থেকে ঠিকমতো বেরোতে পারি। গিরিশ পার্ক এলাকায় এই মুহূর্তে পুরোপুরি থমথমে পরিবেশ, বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না। গিরিশ পার্ক দিয়ে হেঁটে এদিক থেকে ওদিক যাওয়ার কোনো উপায় নেই। আপনারা জানেন যে গিরিশ পার্ক জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। একদিকে হাওড়া থেকে সোজা চলে গিয়েছে কাঁকুরগাছির দিকে, আর একটা শ্যামবাজারের রাস্তার দিক থেকে এসে ধর্মতলার দিকে গিয়েছে। এই যে চার মাথার ক্রসিং, এখানে বেশ কিছু বেসরকারি নার্সিংহোম রয়েছে, হাসপাতাল রয়েছে, এখানে বেশ কয়েকটা স্কুল রয়েছে, কলেজ রয়েছে, আর এমনিতে ব্যবসায়ী প্রধান এলাকা, এটা বড় বাজার সংলগ্ন এলাকা। ফলে এখানকার মানুষ কিন্তু সেই অর্থে কোনো ঝামেলার দিকে যায় না, সবাই শান্তিপ্রিয়, যে যা ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে এবং শান্তিতেই থাকে। ফলে এই জায়গাটাতে যে কাণ্ডটা আজকে হয়ে গেল, এবং অত্যন্ত স্পর্শকাতর জায়গা, কিন্তু এটা ঘোষিত, মানে ভোটের সময় মাঝে মধ্যে এখানে গন্ডগোল হয়। তো আগে থেকে কি কোনো খবর ছিল না? আগে থেকে কেন পুলিশের পাহারা ছিল না? পুলিশ কেন ব্যাপারটাকে এত ক্যাজুয়ালি নিয়েছিল? এই ঘটনা যখন ঘটছে তখন কিন্তু বিজেপির যারা সমর্থক কর্মী, যারা ব্রিগেডের দিকে যাচ্ছিলেন, তারা যেটা জানিয়েছেন যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। পুলিশ একে তো অনেক পরে এসেছে, পুলিশ তারপরে তৃণমূলের যখন দুষ্কৃতী বাহিনী তাণ্ডব করছিল তখন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, উল্টে চলে যাওয়ার কথা বলা হয়েছিল। এবং দেখুন, একটা কথা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, যে ধরুন বিজেপি হামলা করেছে, কথার কথা যুক্তি, মানে তৃণমূলের দিক থেকে যেটা বলা হচ্ছে, দাবি করা হচ্ছে, সেটা যদি মেনে নেই কয়েক সেকেন্ডের জন্য,
তাহলে গাড়িটা কে ভাঙচুর করলো? এই যে গাড়িতে করে বিজেপির সমর্থকরা ব্রিগেডের দিকে যাচ্ছিলেন, সেই গাড়িটা ভাঙচুর কে করলো? বিজেপির যে জেলা সভাপতি উত্তর কলকাতার তমগ্ন ঘোষ, তাকে কে মারধর করলো? আরো বেশ কয়েকজন যারা রক্তাক্ত হয়েছে তাদেরকে কে মারধর করলো? এই উত্তরগুলো কিন্তু খুঁজে পেতে হবে। শোনা যাচ্ছে শশী পাঁজা গিয়ে নাকি গিরিশপাক থানায় এফআইআর করবেন, নাকি কোন থানায় এফআইআর করবেন সেটা তিনি মন্ত্রী, তিনি করতেই পারেন, শাসক দলে রয়েছেন। পুলিশ এবারে কাকে তুলবে না তুলবে, এর পরের ব্যবস্থা কি হবে, সেগুলো আপডেট এই মুহূর্তে কিন্তু জানা যাচ্ছে না। এই মুহূর্তে যেটা পরিস্থিতি, যে দেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানমন্ত্রী তিনি এসেছেন, তিনি এসে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে তিনি ভাষণ দিচ্ছেন। সেই মুহূর্তে শহর কলকাতার একদম প্রাণকেন্দ্র বলতে যে জায়গাটাকে বোঝায় গিরিশ পার্ক, সেই গিরিশ পার্কের একদম চার মাথার মোড়ে দিনের বেলায়, দিনে দুপুরে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ কি করে হয়, এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ, বেআইনি কার্যকলাপ হয় কি করে, সাহস পায় কি করে দুষ্কৃতীরা? বন্ধুরা, আপনারা এই প্রশ্নের কোনো উত্তর যদি আপনাদের মনে হয়, যদি আপনারা কাছাকাছি থাকেন, যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন বা টিভিতে দেখেন, আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রধানমন্ত্রীর বক্তৃতায় তিনি কি বললেন সেটা নিয়ে আমরা পরের এপিসোডে আবার একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি। আপাতত এই এপিসোড আমরা এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।